বদ্ধঘরে নীরব হয়ে বসে রইল আরোহী। এমন পরিস্থিতির মাঝেও তার সকল দুশ্চিন্তায় একমাত্র রাজকে ঘিরে। সবটা জানার পর আকাশ রাজের কোনো ক্ষতি করেনি তো, ভেবেই যেন চিনচিন করে ওঠে বুকের ভেতরটা। ভাবতেই হৃদয় ভেঙে কান্না আসতে চাইছে যেন, তবুও নিজেকে সামলে দু হাঁটুতে কপাল ঠেকিয়ে বসে রইল সে। সকাল সকাল দরজা ঠেলে কারো আগমন টের পেয়েই মাথা তুলে তাকায় আরোহী। দেখে অবনী হাতে নাস্তা নিয়ে প্রবেশ করেছে রুমে। গতকাল দুপুরে খেয়েছিল, এরপর আর কিছুই পেটে পড়েনি তার। সন্ধ্যা অবধি বাড়ি ত্যাগের উত্তেজনা ও দুশ্চিন্তায় খাওয়ার কথা খেয়াল ছিল না। আর সন্ধ্যার পরই তো এমন একটা কাণ্ড ঘটে গেল। যদিও রাতে আকাশ খাবার নিয়ে রুমে এসেছিল, আরোহী খায়নি। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছিল আকাশকে। নাস্তা নিয়ে তার পাশে এসে বসে অবনী। আরোহী তাকিয়ে রইল তার দিকে। আকাশ কি করে সবটা জানলো, সেই সন্দেহ নিয়েই। তবে সময়টা খুব দীর্ঘায়িত হয়নি। তার ভাবনার ইতি ঘটিয়ে অবনী বলে ওঠে, শুনলাম গতকাল থেকে কিছুই খাসনি। তাই অবনী সবটা বলে শেষ করার আগেই আরোহী বলে, যেহেতু শুনতেই পেয়েছিস তাহলে দরদ দেখি আনতে গেলি কেন? মুহূর্তেই কিছু বলল না অবনী। দরজার দিকে এক পলক চেয়ে বলে, আমি না, নাস্তা আরব ভাইয়া পাঠিয়েছে। গতকালকের পর থেকেই তোর জন্য ভাইয়া কষ্ট পাচ্ছে, তাই আকাশ ভাইয়া বাইরে যেতেই আমাকে জোর করে পাঠিয়েছে খাবার নিয়ে। এখন ফিরিয়ে দিলে ভাইয়া মন খারাপ করবে। দরজার দিকে তাকায় আরোহী, দেখে আরাফ হুইল চেয়ারে বসে তাকিয়ে আছে তার দিকে। আরোহী তাকাতেই মুচকি হাসে সে হাসি ধরে রেখে ইশারায় বলে, খেয়ে নে লক্ষ্মী বোন, খাবারের উপর রাগ করতে নেই। গতকাল রাতে ফরিদান্টিদের সাথে রাজের নতুন বাসায় এসে উঠেছে মধু। তখন থেকেই চক্ষু চড়ক গাছ তার। বিশাল বড় বাড়িটা, চারপাশে অসংখ্য গার্ড। তাদেরকে নিয়ে আসার পর থেকে সতর্কতা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। রাজ এসব করেছে, ভাবতেই যেন সবটা অবিশ্বাস্য মনে হচ্ছে মধুর। আজ বুঝতে পারলো আকাশ কেন তাকে এই মানুষগুলোর সাথে ফেলে রেখেছিল এতদিন। যদিও আকাশের বিচক্ষণতা নিয়ে তার মাঝে কোনো সন্দেহ নেই, তবুও এই নগণ্য মানুষগুলোর সাথে পড়ে থাকার কারণটা তাকে ভাবছিল খুব। আজ ভালোই উপলব্ধি করতে পারছে এই নগণ্য মানুষগুলোর ভেতর ভেতর এক একটা কালসাপ। বাড়িটার সতর্কতায় ঘেরা হওয়ায় বাড়ি থেকে বের হয়ে কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায় মধু। বাড়ির পেছনের দিকটায় তালুকদার বাড়ির ন্যায় এই বাড়ির চারপাশটাও বড় বড় দেয়ালে ঘেরা। বাড়িটা সব দিক দিয়েই সুরক্ষিত। আড়ালে গিয়ে চারপাশে এক নজর তাকিয়ে আকাশের নাম্বারে কল দেয় মধু। গতকাল থেকে এই অবধি ঘটে যাওয়া সব বিষয়ে অবগত করে আকাশকে। রাজের ব্যাপারে এসব শুনে খানিকটা অবাক হলেও বিস্মিত হয়নি আকাশ, কারণ এমন কিছু সে আগেই সন্দেহ করেছিল। তাই তো মধুকে গুপ্তচর বানিয়ে রাজদের মাঝে প্রবেশ করিয়েছে সে। খানিকটা ভেবে আকাশ শান্ত স্বরে বলে, সময় হয়েছে তোমার অসমাপ্ত কাজটি সমাপ্ত করার। মধুর বুঝতে সময় লাগেনি আকাশ কিসের কথা বলছে। সেই বিষ যা তাকে দেওয়া হয়েছিল রাজদের খাবারে মিশে দেওয়ার জন্য, যা তাদের সকলকে হত্যা করার সবচেয়ে সহজ মাধ্যম হবে। আকাশের কথা বুঝতে পেরে মধু খানিকটা সময় নিয়ে বলে, এখন অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। কাজটা ওই বাড়িতে থাকা অবধি সহজ ছিল। এই বাড়ির বাবুর্চিরা রাজের খুবই বিশ্বস্ত। তারা কিছুতেই বাইরের কাউকে রান্নাঘর অবধি প্রবেশ করতে দিবে না। সো এটা বলতে গেলে এখন প্রায় অসম্ভব। খানিকটা ভাবলো আকাশ, অতঃপর বলে, তবুও চেষ্টা করো কাজটা সম্পূর্ণ করার। মধু বলল, জি আচ্ছা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, তুষারের কি খবর, তাকে বশ করতে পেরেছো? মধু বলল, হ্যাঁ অনেকটাই, তবে শালা একটু বলদ টাইপের। এতদিনের পরিচয় এবং এত সুযোগ দেওয়া সত্ত্বেও কিছু বলতে চাইলে কেমন যেন বিমূঢ় হয়ে থাকে। সে বলতে না পারলে তুমি কৌশলতাকে বুঝিয়ে দাও, তার কাজটা সহজ করে দাও। যেভাবেই হোক তাকে পুরোপুরি নিজের সাথে জড়িয়ে নাও। মনে রেখো, আমাদের প্রথম প্ল্যান ব্যর্থ হলে তার বিকল্প হিসেবে দ্বিতীয় প্ল্যান অবশ্যই রাখতে হবে। আর এই দ্বিতীয় প্ল্যানই হলো তুষার। যদি সেটাও ব্যর্থ হয় তাহলে? মধুর কৌতূহলী প্রশ্নে হালকা থামে আকাশ, অতঃপর বলে, তাহলে একটাই কাজ বাকি থাকবে, সরাসরি ঝড় হয়ে তাদের উপর ধেয়ে আসা। বলেই থামে আকাশ। খানিকটা সময় নিয়ে ফের বলে উঠে, আচ্ছা এখন নিজের কাজ সম্পূর্ণ করায় মনোযোগী হও। আর আমারও অনেক বড় একটা দায়িত্ব সম্পন্ন করতে হবে আজ। মধু কৌতূহলী হয়ে বলে, কি সেটা? আকাশ হালকা মৃদু হেসে বলে, তার নিউজ চ্যানেলেই দেখতে পাবে। কথার ইতি ঘটে তাদের মাঝে। কিভাবে কাজটা সম্পূর্ণ করবে তা ভেবেই মধু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানে। হঠাৎই পেছন থেকে কারো আগমনেই বিস্মিত হয়ে পেছন ফিরে তাকায় সে। দেখে সাকিব এসেছে। দেখেই একটা বড় শ্বাস নিয়ে বুকে হালকা থুথু দেয় ভয়ে কাটবে বলে। বিপরীতে সাকিব হালকা হেসে বলে, ভয় পেয়েছেন? মধু মুহূর্তেই সরল ভাব ধরে বলে, হ্যাঁ কিছুটা। এভাবে ভয় দেখালে তো যে কেউ ভয় পাবে। বিপরীতে কিছু বলল না সাকিব, শুধু হালকা মৃদু হাসে। মূলত রাজের বাড়িটা ঘুরে দেখার জন্যই চারপাশটা হাঁটছিল সে। এর মাঝে মধুকে কথা বলতে দেখেই এদিকটায় এগিয়ে এসেছিল। আজ শুক্রবার হয় জুমার আগে সময় বের করেই রাজের বাসায় এসে উপস্থিত হয় রুশান। তুষারকে খবর দিলে সেও চলে আসে এখানে। তুষারের সাথেও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করা প্রয়োজন, আহনাফকে নিয়ে। জটিল কিছু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে সে, যা তিশার বিবাহিত জীবনের ইতি ঘটানোতে চূড়ান্ত ভূমিকা পালন করবে। সামনাসামনি বসে আছে রুশান ও তুষার।
তাদের সামনে কিছু পেপার, আহনাফ নামের অভিযোগপত্রগুলোর একটা করে কপি। এই নিয়ে 9টা কেসের পেপার সামনে এসেছে রুশানের, বাকিগুলোর এখনো সন্ধান চলছে। আহনাফ এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করায় সব একসাথে খুঁজে পাওয়াটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পেপারগুলো হাতে নেয় তুষার, দেখে সবগুলো কেস আহনাফের নামে হলেও প্রতি জায়গায় তার নাম ভিন্ন। সবটা দেখে তুষার খানিকটা ভ্রুকুচকে বলে, তার মানে আহনাফ এটাও তার ছদ্মনাম? রুশান তার দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, হ্যাঁ, আর প্রতিটা পেপারেই একই অভিযোগ, বিয়ে করে কিছুদিন পর স্ত্রীকে গায়েব। এরপর তাদের আর কোনো হদিস মেলেনি, কিন্তু সৌভাগ্যবশত আমরা তিশাকে তার আগেই এই বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। একটা শ্বাস ছাড়ে তুষার, তীব্র ক্রোধ নিয়ে বলে, বেজম্মা কুকুর সকালেও তিশাকে নিতে এসেছিল, কিন্তু আফসোস এই তথ্যগুলো তার আগে হাতে আসেনি। তাকে শান্ত থাকতে বলে পাশ থেকে রুশান বলে, সে হয়তো তিশাকে আবারও নিতে আসবে, আর তাকে ব্যস্ত রেখে মুহূর্তেই আমায় ইনফর্ম করবি। তুষারের সাথে আলোচনার সমাপ্তি ঘটার কিছু সময় পরই ফোন বেজে ওঠে রুশানের। হাতে নিয়ে দেখে রাইসার কল। তুষার বুঝতে পেরে জুম্মায় যাওয়ার জন্য গোসল করার বাহানায় চলে গেল সেখান থেকে। ফোন রিসিভ করে রুশান। রাইসার মিষ্টির স্বর যেন মুহূর্তেই তার দুশ্চিন্তায় ঘেরা মস্তিষ্কে শান্ত করে তোলে। হৃদয়ে বয়ে যায় প্রশান্তি। তবে আজ বেশ কয়েকদিন হলো সেই প্রিয় মুখটির দর্শন মিলে না। অপেক্ষার দিনগুলো যেন দীর্ঘ হয়ে উঠেছে। যে অপেক্ষায় হৃদয়ে এক অদ্ভুত ব্যথা অনুভূত হয় তার, যেন এই ব্যথার নামই প্রিয়তমার শূন্যতা। রাইসার সাথে কথা বলার মুহূর্তগুলো যেন সেই শূন্যতার অবসান ঘটায় খানিকটা। এখনো তার ব্যতিক্রম হয়নি। আচ্ছা, আবার কবে দেখতে পাবো আপনাকে? কথার মাঝে রাইসার এই ছোট্ট প্রশ্নের উত্তর দিতেও কিছুটা হিমশিম খেতে হয় রুশানকে, কারণ উত্তরটা তারও অজানা। এমনিতেও ইদানিং সময়টা খুব ব্যস্ততা ও ঝুঁকির মধ্য দিয়ে পার হচ্ছে রুশানের। ঝুঁকিটা বিদ্যুতের বিরুদ্ধে জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার পর থেকেই বেড়েছে মূলত। হয়তো হঠাৎ দুর্ঘটনায় আর নাও ফিরতে পারে, কিন্তু এমন কথা রাইসাকে বলার দুঃসাহস নেই তার। চারদিকে আজানের ধ্বনি বেজে ওঠে, জুমার নামাজের আহ্বান। ফোন রেখে খানিকটা বসতেই রাজ প্রবেশ করে রুমে। দেখে মনে হচ্ছে মাত্রই গোসল সেরে বের হয়েছে সে, কারণ চুল এখনো কিছুটা ভেজা টাইপের। রুশানকে খানিকটা হাসির জল দেখে মৃদু হেসে বলে, মনে হচ্ছে প্রেমিকের হৃদয়ে ফুল ফোটানো সেই সৌভাগ্যবতী মেয়েটাই রাইসেই ছিল। বিপরীতে রুশান খানিকটা মৃদু হেসে বলে, অনেকটাই সেরকম। রাজ তার পাশে এসে বসে স্বাভাবিক স্বরে বলে, বুঝলাম, তবে এই ক্ষেত্রে অনেকটা বলে কোনো উত্তর হয় না, হয়তো পুরোটাই, নয়তো কিছুই না। খানিকটা লজ্জিত হয় রুশান, তবে তা প্রকাশ না করেই বলে, তো কি খবর তোর? আরোহীর ব্যাপারে কি ভাবলি? ভুলে যাস না, একটু দেরি করলেও আজ আরোহী অন্য কারো হয়ে যেতে সময় লাগবে না। রুশানের দিকে তাকায় রাজ, খানিকটা নিশ্চুপ থেকে শান্ত স্বরে বলে, তো আমি কি করেই বা দেরি করি বল? বলেই হালকা হাসের রাজ, হাসের রুশানও, কারণ সে ভালোই জানে রাজের কথাটা স্পষ্ট না হলেও উত্তরটা স্পষ্ট। এদিকে দরজার নিচ দিয়ে রুমে একটা কাগজ আসতে দেখেই উঠে দাঁড়ায় আরোহী। কাগজটা কে দিয়েছে তার দরজার ওপাশ থেকে দেখতে পায়নি সে। দ্রুত গিয়ে হাতে তুলে নেয় কাগজটা, দেখে ছোট একটা লেখা, ভয় পেও না বাচ্চা মেয়ে, আমি আমার প্রিয় মানুষটাকে কখনোই কোনো নরপশুর হাতে ছেড়ে দিব না, কারণ সে মানুষটা একান্তই আমার ব্যক্তিগত, ইতি তোমার। বাকিটা লেখা ছিল না। একটা প্রশান্তির শ্বাস ছাড়ে আরোহী, অন্তত এটা ভেবে শান্তি পাচ্ছে রাস্তাকে ভুল বুঝিনি, সে তার অবস্থার কথা জানতে পেরেছে, সেই সাথে দিয়েছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। ভেবেই কাগজের অসমাপ্ত লেখাটা নিজে বলে ওঠে, ইতি আমার মাস্টারমশাই। বিকেল হতেই আকাশ বাজারে উপস্থিত হয় তার সেই গোপন উদ্দেশ্য নিয়ে। বিপ্লব হতে এসেছে সেই আদেশ। ইদানিং রুশান সহ ডিপার্টমেন্টের সকলে বেশ লাফিয়ে বেড়াচ্ছে। হুটহাট বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আকাশের কাছে খবর এসেছে উপরমহল থেকেই এই আদেশ জারি করা হয়েছে। আকাশ এই বিষয়ে বিপ্লবকে অবগত করে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করলেও রুশানের এই পদক্ষেপ তাদের বেশ ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে, যা সামনে আরো বড় আকার ধারণ করার আগেই আকাশকে নিজের পদক্ষেপ নেওয়ার আদেশ দেয় বিপ্লব। আজ শুক্রবারে বাজার জমজমাট হয়ে উঠেছে। বিক্রেতারা জিনিসের দাম বলে বলে ডাকছে ক্রেতাদের। এর মাঝে একজন সুদর্শন যুবক রুই মাছের কান একটু ফাঁকা করে দেখে বলে, কেজি কত করে? বিক্রেতা মুখে হাসি রেখে জবাব দেয়, ভাই, একবারে পানির দামের দাম মাত্র 380, একদম সস্তা যাচ্ছে আজকের বাজার, কয়টা লাগবে ভাই? বলেই মাছের উপর হালকা পানি ছিটায় বিক্রেতা। প্রত্যুত্তরে আকাশ চেহারায় কিছুটা হাস্যোজ্জ্বল ভাব রেখে বলে, বেশি না ভাই, এটা মাপ দেন শুধু। বিক্রেতা হাসি মুখে মাছটা নিয়ে মিটারে রাখে ওজন মাপতে। আকাশ নিশ্চুপ চেয়ে আছে সেদিকে। এর মাঝে অন্য একটা ছেলে এসে বাকি মাছগুলোতে এক জাতীয় কেমিক্যাল ছিটিয়ে দিয়ে আকাশের পাশ কাটিয়ে চলে গেল। দেখেও না দেখার মতো দাঁড়িয়ে রইল আকাশ। কেমিক্যাল মিশিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় ছেলেটা। আকাশের দিকে চেয়ে হালকা করে মাথা নাড়ে। বিপরীতে আকাশও হালকা মাথা নেড়ে ইশারা করতেই সরে গেল ছেলেটা। সুযোগ খুঁজে অন্য সবজি, মাংস এসবে মিশিয়ে দেয় একে একে। শুধু এখানে না, এভাবে পুরো বাজার সহ শহরের সব বাজারের সব মাছ, মাংস, শাক সবজিতে গোপনে বিষাক্ত কেমিক্যাল মিশানোয় মেতে উঠে আকাশের ছেলে
ছেলেগুলো। অতঃপর নীরবে প্রস্থান করে তারা। আকাশ মাঝাতে পুরো বাজার হেঁটে হেঁটে বিষয়টা প্রখর করে একটা রহস্যজনক হাসি দিয়ে বেরিয়ে যায় বাজার থেকে। কিছুক্ষণ আগে কিনে নেওয়া মাছটা রাস্তার পাশে একজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে দিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলে, পরিবার নিয়ে উপভোগ করুন চাচা, আর বিনিময়ে আমার জন্য একটু দোয়া করলেই আমি খুশি হব। রিক্সাওয়ালা চাচা একগাল প্রশান্তির হাসি হেসে আকাশের মাথায় হাত বুলিয়ে প্রাণ ভরে দোয়া করে তার জন্য। অতঃপর আকাশ মাথায় হেলমেট পরে বাইক নিয়ে ছুটে চলে তার গন্তব্যে। ওভার স্পিডে শাই করে পাশ কাটিয়ে চলে যাওয়া বাইকের চেহারা না দেখেও রাস্তার পাশে বসে থাকা ছেলেগুলো বসা থেকে উঠে সেদিকে চেয়ে বিড়বিড় করে বলে, বিদ্যুৎ ভাই, তার মানে মিশন কমপ্লিট। বলেই ছেলেগুলো পাশে দাঁড় করিয়ে রাখা বাইকগুলো নিয়ে ছুটে চলল আকাশের পেছনে। সেদিন বিপ্লবের সাথে দেখা করার সময়ই এই কেমিক্যালে হাতে আসে আকাশের। বিপ্লব পর্দার আড়াল থেকে বলে, এটা এমন একটা কেমিক্যাল যা একজন মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিবে। প্রথমে অসুস্থতা, তারপর দুর্বল হয়ে পড়া, কোনো ঔষধই কাজ করবে না, অতঃপর মৃত্যু। যার প্রতিষেধক খুঁজে পাওয়ার আগেই এটা যতটুকুতে ছড়াবে ততটুকু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে সব। তবে এটা ব্যবহারের জন্য আমার আদেশের অপেক্ষায় থেকো। সবটা বুঝে নেয় আকাশ। খানিকটা ভেবে বলে, যদি আমাদের কেউ এই বিষে আক্রান্ত হয়। তার কথা শেষ হতেই বিপ্লব পর্দার আড়াল থেকে পুনরায় বলে, তা আগেই ভেবে রেখেছি আমি, তাই এই বিষের প্রতিষেধকও প্রস্তুত রাখা হয়েছে। নিজেদের কেউ আক্রান্ত হলে এই প্রতিষেধক তাদের শরীরে পুশ করলেই বিষের প্রভাব কেটে যাবে। বিপ্লবের কথা শেষ হতেই কয়েকজন লোক এসে বক্স ভরা প্রতিষেধকগুলো এনে রাখে আকাশের পাশে। বাক্সগুলোর দিকে দৃষ্টি রাখে আকাশ, মৃদু হেসে হাত বুলায় তাতে। সেই সময়টার কথা ভেবেই বাইক নিয়ে ছুটে চলেছে আকাশ। জীবনের অনেক ব্যস্ততা। সন্ধ্যার পরই আরোহীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে সে। অল্প সময়ের মাঝেই নিজেকে তৈরি করতে হবে। এরপরই শুরু হবে ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়। সেই সাথে আজ থেকে শহরে শুরু হতে চলেছে এক ভয়াবহ মহামারী। কারণ প্রশাসন সন্ত্রাস দমনে তৎপরতা শুরু করে দিয়েছে, যেটা কিছু সময়ের জন্য থামাতে হলে পুরো দেশবাসীর দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে হবে, যার সংক্ষিপ্ত পথ মহামারী।